চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সবাইকে চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে রয়েছে আমি তাসফিন আশরাফ। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানাচ্ছি ফ্রেশ সোলাপ সংবাদ শিরোনামগুলো। ডিসেম্বরে শেখ হাসিনা নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠক, মঙ্গলবার জেসিসিতে বাংলাদেশের মূল আলোচ্য তিস্তার পানি বণ্টন। অস্ত্র মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহিদ করিমের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ, 10টির মধ্যে প্রথম মামলার রায়। সবার সহযোগিতায় দেশ এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে বললেন প্রধানমন্ত্রী, জন্মদিনের সব বাধা পেরিয়ে সামনে চলার অঙ্গীকার। যতদিন বেঁচে আছি সম্মানের সাথে বাঁচতে পারি, আর আমার কাছ থেকে যেন বাংলাদেশের মানুষের উপকারী হয়, মানুষ যেন ভালো থাকে, সেই কাজটুকু। শ্রদ্ধা ভালোবাসা, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে শেষ বিদায়, প্রধান আইন কর্মকর্তার মৃত্যুতে সব মহলে শোক। এবং পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে শিশুদের এগিয়ে আসার আহ্বান, প্রকৃতিকে গুরুত্ব না দেওয়ার কারণে করোনা মহামারী মন্তব্য। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে ডলফিন রক্ষায় যুক্তরাজ্যের রোবোটিক জাহাজ তৈরির খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। এবারে বিস্তারিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠক ডিসেম্বরে। পররাষ্ট্রমন্ত্রী জানান, এই বৈঠকের প্রস্তুতির পাশাপাশি তিস্তা সহ অমীমাংসিত নানা ইস্যু প্রাধান্য পাবে মঙ্গলবার বাংলাদেশ ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশন জেসিসি ভার্চুয়াল বৈঠকে। এতে করোনা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের প্রস্তাব দেবে ঢাকা। সামিয়া রহমান প্রেমা রিপোর্ট। করোনা পরিস্থিতিতে থমকে ছিল বাংলাদেশ ভারত নিয়মিত জেসিসি বৈঠক। অবশেষে আগামীকালের এই বৈঠকটিকে ঘিরে প্রস্তুতি শেষ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিস্তা সহ অভিন্ন সব নদী সীমান্ত হত্যা এলওসি রয়েছে মূল এজেন্ডায়। এবার কোনো চুক্তি না থাকলেও ডিসেম্বরে দুই প্রধানমন্ত্রী বৈঠকে চুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মুজিব বর্ষ শেষ হওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীর মধ্যে একটি আলোচনা হবে। চুক্তি হয়তো প্রধানমন্ত্রী সামনে হলে পরে ইট লুকস বেটার ভার্চুয়ালি। আর যদি কোভিড চলে যায় তাহলে হয়তো সাক্ষাৎ হতে পারে। পররাষ্ট্র সচিব জানান, করোনা পরিস্থিতিতে সড়ক পথে যোগাযোগ চালু সহ এয়ার বাবলের প্রস্তাব দেবে ঢাকা। তিস্তা বাস্তবায়নে যৌথ নদী কমিশনের সভাটি নিয়মিত করতে জোর দেওয়া হবে। জয়েন্ট রিভার কমিশন একটা মেকানিজম আছে যেটা অনেকদিন ধরে মিটিং হচ্ছে না, তাই না? 11 বছর মিটিং হয় না। এই যে আমরা সবগুলো নদী নিয়েই আমরা কাজ করতেছি। আমাদের যে দুই দেশের মধ্যে যে মানুষের যে যাতায়াতের বিষয়টা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? কোভিডের সময় থেমে গেছে। আমরা এটাও একটু তাদেরকে বলবো যে এটা বাড়ানো যায় কিনা এবং ল্যান্ড রুটে যাতে যাওয়া যায়। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি ও দুই দেশের কূটনীতির 50 বছর উদযাপনের প্রস্তুতিও নিচ্ছে বাংলাদেশ ভারত। সামিয়া রহমান প্রিমা, চ্যানেল আই, ঢাকা। অবৈধ অস্ত্র রাখার দায়ে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহিদ করিমকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অবৈধ গোলাবারুদ সংরক্ষণের দায়ে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। দুপুরে শাহিদের উপস্থিতিতে এই আদেশ দেওয়া হয়। এনামুল কবির বমের রিপোর্ট। করোনা ভাইরাসের রিপোর্ট জালিয়াতি মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা অবস্থায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহিদ করিমকে নিয়ে অভিযান চালায় ডিবি। অভিযানে তার গাড়ির ড্যাশবোর্ডে থাকা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পর অস্ত্র মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয় তাকে। তদন্তের পর
আদালতে চার্জশিট দেয় ডিবি। এজাহারের 14 সাক্ষীর মধ্যে 11 জনের সাক্ষ্য নেন আদালত। 3 সপ্তাহের মধ্যেই মামলার রায়। দুপুরে ঢাকার মেট্রোপলিটন সেশন জজ আদালতে হাজির করা হয় শাহেদকে। সিনিয়র স্পেশাল জজ KM ইমরুল কায়েস রায় পড়ে শোনান। আদালত তার অবজারভেশনে বলেছে যে যেহেতু শাহেদের মতো ভদ্র বেশি যারা আছে, যারা সমাজের যারা এইভাবে ক্ষতিগ্রস্ত করছে, অপরাধ করছে, তাদের জন্য আজকের যে রায়টা হলো এটা একটা মেসেজ হিসেবে যাবে। রায়ে অসন্তোষ জানিয়েছেন শাহেদের আইনজীবীরা। যেহেতু আমরা ন্যায় বিচার পাই না, আমরা উচ্চ আদালতে আপিল করে ন্যায় বিচার পাবো এবং আপিলে ইনশাল্লাহ আমরা মনে করি যে আমরা খালাস পাবো। সাহেব কিন্তু প্রথম দিকে কিন্তু কোর্টে বলছিল যে গাড়ি আমার না। যখন পূবালী ব্যাংক থেকে বলা হলো যে গাড়িটা পূবালী ব্যাংকের, তখন সাহেব নিজে বলছে, কোর্টের মধ্যে নিজেই বলেছে যে না, এই গাড়ি পূবালী ব্যাংকের না, গাড়ি আমার। আমরা তখন ওই জেরাতে বলেছিলাম যে এই গাড়িটা আসামি যে রেজিস্ট্রেশন নাই, এটা রেজিস্ট্রেশন নাই এবং এটা ব্যাংকের বলে দাবি করছে। ওই আর্গুমেন্ট শেষ করার পরে কোর্ট বলে যে এটা আসামির, যেহেতু এটা নাকি আমরা কোনো পৃথক বক্তব্য দিই না, সেই হিসাবে তার নলেজ ছিল। কোভিড পরীক্ষার নামে জালিয়াতি ও প্রতারণা করে দেশ জুড়ে আলোচনায় আসা রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের বিরুদ্ধে বিভিন্ন ধারায় যে ডজনখানেক মামলা দায়ের হয়েছিল, তার মধ্যে এই প্রথম অস্ত্র মামলায় সর্বোচ্চ শাস্তির নির্দেশ দিল আদালত। ডিবির দায়ের করা এই মামলার আগে প্রতিবেশী দেশে পালিয়ে যাওয়ার সময় তার কোমরে পাওয়া যায় একটি বিদেশি রিভলভার। র্যাবের জালে আটকের সময় ওই অস্ত্র বহন করার অভিযোগে আরেকটি মামলায় শাহেদ করিমের বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে বিচার কাজ চলছে। ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে এনামুল কবির রূপম, চ্যানেল আই। সবার সহযোগিতায় দেশ এগিয়ে নেওয়া সম্ভব হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত বাধাই আসুক তা অতিক্রম করার সক্ষমতা সরকারের রয়েছে। মন্ত্রিসভা বৈঠকের শুরুতে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে এদেশের মানুষ বিশ্ব সভায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যু রাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে বক্তৃতায় প্রধানমন্ত্রী এদেশ নিয়ে তার স্বপ্নের কথা তুলে ধরেন। বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের এমন বাংলাদেশ গড়তে চান যেখানে সকলেই মাথা উঁচু করে বাঁচবে। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে এই দেশটাকে যেন জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ করতে পারি, বাংলাদেশের মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে। ওইটুকুই আমার প্রচেষ্টা, আর কিছু না। নইলে বাবা মা ভাই সব হারিয়ে নিত্য ঋষু হয়ে এই দেশে এসে কাজ করা এটা খুব কঠিন কাজ। কিন্তু তারপরেও শুধু একটা কথা চিন্তা করেছি যে যে দেশটাকে আমার বাবা এত ভালোবেসেছেন, যে দেশের মানুষকে, তাদের জন্য কিছু করে আমাকে যেতে হবে। এটাই তার স্বপ্নটা, যেন অপূর্ণ না থাকে সেটা যেন পূর্ণ করতে পারি। সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি। হয়তো এই করোনা ভাইরাসটা না আসলে আমরা আরো অনেক কাজ করতে পারতাম। তারপরেও যত বাধাবিঘ্ন আসুক সেটা অতিক্রম করবার মতো ক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে। এই জন্য বাংলাদেশের মানুষকে সেজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আর সরকারের কাছে দোয়া চাই, দোয়া এইটুকু চাই যে যেন যতদিন বেঁচে আছি সম্মানের সাথে বাঁচতে পারি, আর আমার কাজ থেকে যেন বাংলাদেশের মানুষের উপকারী হয়, মানুষ যেন ভালো থাকে, সেই কাজটুকু যেন করতে পারি। রাষ্ট্রের আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, তার চলে যাওয়া এদেশের জন্য বড় ক্ষতি। আমাদের জন্য একটা বিরাট ক্ষতি, রাষ্ট্রের জন্য ক্ষতি। তার প্রজ্ঞা, জ্ঞান, মেধা আমাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং তিনি অত্যন্ত ধীর স্থির ঠান্ডা মাথায় সবকিছু বিবেচনা করতেন। এবং আমি মনে করি যে এই কয়েকটা বছর আমরা দেখেছি যে বাংলাদেশে অনেক চড়াই উতরাই আমরা পার হয়ে এই জায়গাটা এসেছি। এই সময় নানা ধরনের যে ঘাত প্রতিঘাত সবগুলি মোকাবেলা করেই তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। কারণ রাষ্ট্রের প্রধান আইন বিষয়ক কর্মকর্তা হিসেবে অত্যন্ত সফলতার সাথে কাজ করে গেছেন। মন্ত্রিসভার বৈঠকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
দোয়া মিলাদ দুস্থদের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আঁধারে পথ দেখানোর বাতি ঘর শেখ হাসিনা। সরকার প্রধান হয়েও অতি সাধারণ জীবনযাপন প্রধানমন্ত্রীকে করে তুলেছে অসাধারণ। ওবায়দুল রশিদের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়ার আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উত্তাল সাগরে অমানিসার আধারে পথ দেখানো আস্থার বাতিঘর দলে প্রধান দেশরত্ন শেখ হাসিনা। এদেশের রাজনীতিতে সততা স্বচ্ছতার অনুপম উদাহরণ বঙ্গবন্ধু পরিবার। সরকার প্রধান হয়ে অতি সাধারণ জীবনযাপন তাকে করে তুলেছে অসাধারণ। এর আগে বঙ্গবন্ধু এভিনিউয়ে জন্মদিন উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে যুবলীগ। দোয়া ও মিলাদের আয়োজন করে স্বেচ্ছাসেবক লীগ। কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেছে কৃষক লীগ। আজকে তাকে মাদার অফ হিউম্যানিটি বলা হয়, তাকে স্টার অফ দ্য ইস্ট বলা হয়, তাকে চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ বলা হয়, তাকে প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন বলা হয়। এই সবগুলোই তার দক্ষতা, তার যোগ্য নেতৃত্বের জন্য। তিনি বিশ্বে আজকে নেতাদের কাতারে 10 জনের মধ্যে তিনি স্থান করে নিয়েছেন। জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সংকটে সংগ্রামে উন্নয়নে অর্জনে একটি নাম, সেটি হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসে কখনো বিচলিত হননি, কখনো দ্বিধান্বিত হননি, বরং আরো প্রত্যয়ী হয়ে আরো দীপ্ত পদভারে বাংলাদেশের মানুষের সংগ্রামের কাফেলাকে এগিয়ে নিয়ে গেছে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আলোচনা সভা, মিলাদ ও দোয়া করেছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। আওয়ামী লীগ সভাপতির জন্য বিশেষ প্রার্থনা হয়েছে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার এবং বিভিন্ন চার্চে। জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। দিনটি উপলক্ষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং বৃক্ষরোপণ করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি। ধানমন্ডিতে দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে মহিলা আওয়ামী লীগ। দিনটি উপলক্ষে উত্তরায় হাবিব হাসান গরিব ও দুস্থদের মাঝে রিকশা বিতরণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। আমার সাথে যার দীর্ঘদিনের সম্পর্ক। মিরপুরে মিলাদ, দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে সংসদ সদস্য আসলামুল হক। কলাবাগানে আলোচনা সভা করেছে বঙ্গবন্ধু পরিষদ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ হয়েছে। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। করোনায় কাবু গোটা দুনিয়া। বিশ্বের বড় অর্থনীতির দেশগুলো টিকে থাকা নিয়ে এখনো সংশয় রয়েছে। এর বিপরীতে শত বাধা পেরিয়ে অর্থনীতিতে শক্ত অবস্থান ধরে রাখায় এগিয়ে আছে বাংলাদেশ। অর্থনীতিবিদ, ব্যবসায়ী এবং নীতি নির্ধারকরা বলছেন এই প্রায় অসম্ভব কাজটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের গুণে। রিজভি নওয়াজের রিপোর্ট। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের উপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের সার্থক উত্তরাধিকার শেখ হাসিনা। পিতার হাত ধরে স্বাধীন মানচিত্র পেয়েছে এদেশের মানুষ, আর কন্যা স্বপ্ন দেখাচ্ছেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার। বিশ্ব অর্থনীতির মানচিত্রে বাংলাদেশকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
মাননীয় প্রধানমন্ত্রী এক সাহসী নেত্রী, সবসময় তিনি সংগ্রামে সংকটে তার সাহস দেখিয়েছেন। তাকে বলা হয় তিমির হননের নেত্রী, অর্থাৎ অন্ধকার ভেদ করে তিনি বের হয়ে যান, এরকম একজন নেত্রী। সুতরাং এই সময় মতো তিনি এই প্যান্ডেমিকের বিষয়গুলো বুঝতে পেরেছিলেন এবং বুঝে বাংলাদেশ ব্যাংক সহ এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে তিনি সক্রিয় করেছিলেন এবং বাজারে লিকুইডিটি থাকলে অর্থনীতি ফিরে আসবেই, এটা তিনি বুঝতে পেরেছেন। হঠাৎ করেই করোনার আক্রমণে দিশেহারা বড় বড় অর্থনীতি, ব্যবসা বাঁচিয়ে রাখতে অনেকের আগেই প্রণোদনা প্যাকেজ ঘোষণা সাহস জুগিয়েছে উদ্যোক্তাদের। সরকারের যে ভূমিকা, যে কত গুরুত্বপূর্ণ জিনিস, কারণ বাংলাদেশ খালি করোনার মধ্যে পড়েনি। আমরা আমপানের যে এফেক্ট ছিল ওটাও আসছিল, তারপর রিসেন্টলি ফ্লাডিংও হয়েছে। তারপর আপনি দেখেন আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি এখন ঘুরে দাঁড়িয়েছে বিকজ অফ দ্য প্রোঅ্যাক্টিভ গভর্নমেন্ট পলিসিস। তো আমাদের তিনটা সমস্যা একবারে চলে আসছিল, যেটা খুব সুন্দর করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, আমাদের মাননীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে যে পলিসি সাপোর্ট দেওয়া হয়েছে বেসরকারি খাতকে, এগুলো সবকিছু সমন্বয় করে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা উনি পরবর্তী বক্তব্যে বলেছিলেন পহেলা বৈশাখের, যে আমাদের জীবন এবং জীবিকা দুটোই আমাদের দরকার, এবং জীবনের সাথে যেমন জীবিকার দরকার, জীবনকে বাঁচাতে হবে এবং জীবিকাকে অর্জন করতে হবে। এবং জীবন এবং জীবিকাকে নিয়ে যে আয়োজন ছিল সেই তারই পরিলক্ষিত কিন্তু জুন মাসে আমাদের অর্ডার আস্তে আস্তে ঢোকা শুরু করলো, জুলাই মাসে সে অর্ডারটাকে 30% ইনক্রিজ করলো, জুলাই অগাস্টে সেটা 50% ইনক্রিজ করলো, সেপ্টেম্বর এসে আরও 10% বাড়লো। আমরা অক্টোবর থেকে আশার আলো দেখতে পাচ্ছি। সমালোচকদের কথায় কান না দিয়ে প্রধানমন্ত্রীর নিজ সিদ্ধান্তে অটল থাকার সুফল মিলতে শুরু করেছে অর্থনীতিতে, বলছেন উন্নয়ন সহযোগীরা। I hope that she will continue to lead this country for many more years to come. She is an exceptionally good leader. She cares for the people of this country, and she has always come up with something very, very unique. Even economic and stimulus package was all about the people. Her heart is for the Bangladesh and her heart is for the people. So I think in terms of her leadership, in terms of her also caring attitude, in terms of her always thinking, doing more and more for the ordinary people is what has really helped. But on this very auspicious day, I wish her well. I wish that she has a very happy long life and she continues to lead this country to new heights. প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখানো পথেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশের কাতারে শামিল হবে সেই প্রত্যাশা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজার নামাজ হয়। সেই সময় প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য এবং মাহবুবে আলমের সহকর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণের পর হাসপাতালে জীবন মরণ লড়াই শেষে দীর্ঘ 4 দশকের কর্মস্থল সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্রতি। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার জানাজায় নেমে আসে শোকের ছায়া। আইন অঙ্গনে নানা সময় অপরিহার্য ভূমিকা পালন করা মাহবুবে আলমের মৃত্যু গভীর শূন্যতার সৃষ্টি করেছে মনে করেন বিশিষ্টজনরা। উনি অনেক কিছু শিক্ষণীয় দেখিয়েছেন এবং করে গেছেন বলেছেন। তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব যারা ওনাকে দেখে নাই, যারা ওনার সম্বন্ধে জানে না, তার আদর্শগুলি যেন তারা ফলো করার চেষ্টা করে। আর যে এই আজকে চলে যাওয়া, এটা আইনঙ্গনের জন্য একটা অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের অনেকদিন অপেক্ষা করতে হবে। তারা বলেন, পেশাগত জীবনে মাহবুবে আলমের স্বচ্ছন্দ বিচরণ অন্যদের জন্য পথ প্রদর্শক হবে। যুদ্ধাপরাধীদের বিচার সহ বিভিন্ন ক্রুশিয়াল ইস্যুতে তিনি যে বক্তব্য, তিনি যে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আইন অঙ্গনে, সেটি গভীর শ্রদ্ধার সাথে সবসময় চিরস্মরণীয় হয়ে থাকবে। অন্যায়ের সাথে তিনি কখনো আপোষ করেন নাই। কোনো কোর্টে বা কোথাও কোনো দুর্নীতি হলে উনি তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, সে যেই হোক না কেন। তিনি একজন সৎ মানুষ ছিলেন, একজন পরিপূর্ণ আইনজীবী ছিলেন। বিশেষ করে সংবিধান সমুন্নত রাখা, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তার দীর্ঘ কর্মময় জীবন আমাদের জন্য একটি শিক্ষা, একটি নজির হিসেবে রয়ে যাবে। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।
সবচেয়ে বেশি সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার দায়িত্বে থাকা মাহবুবে আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে সোমবার বসেনি সুপ্রিম কোর্টের 2 বিভাগ। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় 32 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 5193 জনের। মৃত্যুর হার 1.44। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1582 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,72,073 জন। সুস্থতার হার 75.46। মোট আক্রান্ত 3,60,555। নমুনা সংগ্রহ হয়েছে 11,284 এবং পরীক্ষা হয়েছে 11,922। এই সময় শনাক্ত 1,407। শনাক্তের হার 11.80। এবারে আই স্পোর্টস। খেলাধুলার সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন রাহুল রায়। যাচ্ছি তার কাছে। রাহুল। তাসমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আই স্পোর্টসে সবাইকে স্বাগত। প্রতিদিনই আমরা খেলার মাঠ মাতানো কোনো তারকাদের দিয়ে শুরু করি আই স্পোর্টস, কিন্তু আজকে শুরু করব একজন সত্যিকারের ক্রীড়াপ্রেমীর গল্প দিয়ে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরই অসাধারণ একজন ক্রিকেট প্রেমী। বহুবার বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের সাক্ষী হয়েছেন তিনি মাঠে উপস্থিত থেকে। যে কোনো বড় টুর্নামেন্ট বা ম্যাচের আগে ক্রিকেটারদের সরাসরি ফোন করে অনুপ্রেরণা দেওয়ার গল্পও আছে অনেক। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে তাকে ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়ে আরও একবার সেটি তুলে ধরেছেন বাংলাদেশ দলের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। চলুন দেখে আসি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা বার্তায় কি বলেছেন টাইগাররা। ক্রিকেট বা ক্রিকেটারদের দুর্দিনে আপনি সবসময় সামনে ছিলেন এবং এগিয়ে এসেছেন। আশা করি আপনি ক্রিকেটের সাথে সবসময় এভাবেই থাকবেন। আপনার দীর্ঘায়ু কামনা করছি। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি প্রথমেই আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করেন। আপনি বাংলাদেশকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি আশা করব আপনি আরো অনেক বছর আমাদের এই পথ নির্দেশনা ও দিক নির্দেশনা দিয়ে যাবেন। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। 96-এ ক্রিকেট কিন্তু এত পপুলার ছিল না। আমাদের মনে আছে 96-এ আমরা এসিসি চ্যাম্পিয়ন হওয়ার পর আপনি আমাদেরকে ইনভাইট করে প্রত্যেকে 1 লাখ টাকা করে দিয়েছিলেন, যেটা সরকারের পক্ষ থেকে এত বেশি টাকা পাওয়া প্রথম আমাদের জন্য। তারপর 97-এর কথা তো আমাদের সবারই মনে আছে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর আপনি আমাদেরকে ডেকে এনে যে রিসেপশন দিয়েছিলেন তা আমরা জীবনে ভুলতে পারবো না। এবং তার সবচেয়ে মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আপনি সবসময় আমাদের জন্য একজন ইন্সপিরেশন। তাই এই বিশেষ দিনে আপনার দীর্ঘ জীবন কামনা করছি। 2000 সালের 10ই নভেম্বর প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেখানে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। কিন্তু এর আগের একটি প্রেক্ষাপট ছিল যে বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি, এবং সেই প্রাপ্তিতে সবচাইতে বড় ভূমিকা যিনি পালন করেছেন তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। অনারেবল প্রাইম মিনিস্টার একজন সত্যিকারের স্পোর্টস লাভার। আমাদের ভালো খারাপ সবসময় আমরা তাকে পাশে পাই। শুভ জন্মদিন অনারেবল প্রাইম মিনিস্টার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনি সবসময় আমাদের জন্য অনুপ্রেরণা। সবসময় সুস্থ থাকেন, বাংলাদেশ ক্রিকেট টিমের পাশে থাকেন, এই দোয়া করি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আপনি যেভাবে বিগত বছরগুলোতে বাংলাদেশ ক্রিকেটকে অনেক উৎসাহ দিয়ে আসছেন, আশা করি আগামী বছরগুলোতেও আপনি সেই উৎসাহ আমরা পাবো। আমাদের সকলের জন্য অনেক বড় অনুপ্রেরণা এবং ইনশাআল্লাহ আপনার অনুপ্রেরণায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আমরা যখন দেশের বাইরে যখন খেলি, আপনি সব সময় আমাদের খেলার খোঁজ খবর রাখেন। এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। এবার মাঠের ক্রিকেট প্রসঙ্গ। শেষ পর্যন্ত স্থগিত হয়ে গেল বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান এমপি জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচিত হবে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজটি। তামান্না তানজিনা জানাচ্ছেন বিস্তারিত।
বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ নিয়ে দুদেশের ক্রিকেট বোর্ডের কয়েক দফা আলোচনার পর আপাতত শ্রীলঙ্কায় 3 ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করা হয়েছে। লঙ্কান ক্রিকেট বোর্ড থেকে রোববারই চিঠি পেয়েছে বিসিবি। লঙ্কানদের শেষ বার্তায়ও পরিষ্কার বলা হয়েছে অন্য সব বিধিনিষেধ শিথিল করা গেলেও 14 দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭৪তম জন্মদিন উপলক্ষে বিসিবিতে দোয়া মাহফিল ও অসহায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ শেষে বিসিবি সভাপতি জানিয়েছেন শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগেও কোনো খেলোয়াড় পাঠাবে না বাংলাদেশ। যেটাকে ওরা কোয়ারেন্টাইন বলছে, অন্যান্য জায়গায় যে কোয়ারেন্টাইন এটার সাথে অনেক পার্থক্য। ফুল আইসোলেশন, ওই আইসোলেশনে ঘর থেকে বেরোনো সম্ভব না। তো এই অবস্থায় 14 দিন কোনো খেলোয়াড়ের পক্ষে থাকলে তার ফিজিক্যাল তো পরে, মেন্টাল যে কন্ডিশনটা হবে ওটার থেকে রিগেইন করতে তো অনেক সময় লাগবে। ওই অবস্থায় খেলা সম্ভব না, এটা আমরা আগেই বলে দিয়েছি। আজকে আমরা ওদেরকে জানিয়ে দিয়েছি যে এটা সম্ভব না রিশিডিউল করার জন্য। বোর্ড প্রেসিডেন্ট জানিয়েছেন লঙ্কা ট্যুর স্থগিত হলেও জাতীয় দলের অনুশীলন চলবে। প্রস্তুতি ম্যাচ, টি-20 লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের খেলা আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। তবে সবটাই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। এমন হতে পারে যে আমাদের ন্যাশনাল টিম, এইচপি, আন্ডার-19 ওদের নিয়ে আমরা 3-4টা টিম বানিয়ে ফেললাম, করে এদের মধ্যে একটা কম্পিটিশন বা একটা টুর্নামেন্ট ছেড়ে দিলাম, বিসিবি স্পন্সর, সেটাও সম্ভব। কিন্তু কিভাবে আমরা এই করোনা পরিস্থিতি মোকাবেলা করে ওদেরকে সেফ রেখে আমরা খেলাটা পরিচালনা করতে পারি সেই প্রপোজালটা দিতে বলেছি। নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত কোনো খেলায় অংশ নিতে পারবেন না সাকিব আল হাসান। তামান্না তানজিনা, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক শিডিউল না থাকায় আপাতত ঘরোয়া ক্রিকেট নিয়েই ব্যস্ত হবে বিসিবি এবং ক্রিকেটাররা। তবে এবারে বিপিএল নিয়ে এখনো কোনো পরিকল্পনা নেই বোর্ডের। শুনবো বিপিএল গভর্নিং কাউন্সিলের বক্তব্য। আমাদের একটা লক্ষ্য হলো যে একটা টি-20 টুর্নামেন্ট করা। টি-20 টুর্নামেন্টটা যদি হয়ে যায় সাকসেসফুলি, তারপরে আমাদের ডোমেস্টিক ক্যালেন্ডারগুলি স্টার্ট করা, ডোমেস্টিক ক্যালেন্ডারের খেলাগুলো যদি আমরা সাকসেসফুলি করতে পারি তারপরে আসলে বিপিএল এর ব্যাপারটা আসবে। কারণ বিপিএল আপনারা জানেন যে ফরেন প্লেয়ারের ব্যাপার আছে, ফরেন কোচ, আম্পায়ার, প্রোডাকশনের ব্যাপার আছে, সব বাইরের থেকে আসে। দর্শক, এই ছিল আই স্পোর্টসে। ফিরে যাচ্ছি তাসফিনের কাছে। রাহুল, ধন্যবাদ আপনাকে। দেশকে ভালোবেসে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে এগিয়ে আসতে শিশুদের আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু। আগা খান স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়াল ক্লাসে অতিথি বক্তা হিসেবে অংশ নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, প্রকৃতিকে গুরুত্ব না দেওয়ার কারণেই করোনা ভাইরাসের মতো পরিস্থিতিতে পড়েছে বিশ্ব। শমিক আহমেদের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে ঘরে বসে ভার্চুয়াল ক্লাসে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। প্রকৃতির সান্নিধ্য বঞ্চিত হলেও ভার্চুয়ালি পরিবেশবিদ মুকিত মজুমদারকে কাছে পেয়ে নানা প্রশ্নের উত্তর খুঁজেছেন রাজধানীর উত্তরার আগা খান স্কুলের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী ও শিক্ষকরা। আমাদের কোন টাইপ অফ থ্রেটসটা খুবই অ্যালার্মিং, যেটা আসলে আমাদের এটা নিয়ে আসলে খুব দ্রুত কাজ করা উচিত। Ground from there we take some soil and then we burn it in a shape of the brick. ক্রপস এর কারণে আমরা যে রপ্তানি করি, সেই রপ্তানির কারণে আমাদের ক্রপস এর কারণে আমাদের অনেক মানি আসে, বিদেশি মুদ্রা আসে। যেন সব গ্লাস আর যে ডিকম্পোজ করা হার্ড ওটা করে এনভায়রনমেন্টকে যেন সেফ। Brick fields are the fields where bricks are made. প্রাণীর চামড়া তৈরি জিনিস বানায় বিক্রি করে, প্রাণীদেরকে এফেক্ট করছে। আমরা কিংবা আমাদের বাচ্চারা চায় যে আরো বড় কোনো প্ল্যাটফর্মে কোনো ভূমিকা রাখবে। আমাদের বাচ্চাদের তো অনেক কোয়েশ্চেন আছে। প্রকৃতি সংরক্ষণে শিক্ষায় গুরুত্ব আরোপ করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। মাইগ্রেটরি বার্ডের কিন্তু কোনো দেশ নেই আসলে, বেসিক্যালি ওরা কিন্তু যাযাবর, যেখানে খাবার আছে ওখানে যায়। জলজ প্রাণী সেগুলো মারা যাচ্ছে, মাছ হয়তো পলিথিন খেয়ে ফেলছে, কিন্তু বন্যপ্রাণী পলিথিন খেয়ে ফেলছে। তো সুতরাং ওইটাও কিন্তু আমাদের জন্য খারাপ। আমরা হয়তো ওই মাছটি আবার খাচ্ছি, দেয়ালে একটা চামড়া লাগিয়ে রাখবো প্রাণী, অথবা ফ্লোরে রাখবো, এটাও আছে আমাদের মধ্যে। বেসিক্যালি আমাদের এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। ফরেস্ট কেটে আমরা বাড়িঘর বানিয়েছি, ফরেস্ট কেটে আমরা ইন্ডাস্ট্রি করেছি, তাহলে কি হবে? ওদের এই এনিমেল গুলোর যে বাসস্থান অথবা ওদের যে থাকার জায়গা, সেটা কিন্তু আমি নষ্ট করে দিলাম। তাহলে বংশবৃদ্ধি হবে কি করে? গ্রিন টেকনোলজিতে যাব, আরেকটি হচ্ছে গিয়ে আমি গাছ
লাগিয়ে যাব। এই যে আমরা গাছ কেটে ফেলছি এবং আমরা নানা ধরনের জিনিস করছি, এটা কিন্তু বন্ধ করতে হবে। সমস্যার ব্যাপারগুলো রাতারাতি সমাধান হবে না, কারণ আমরা নিজেরা তো ভালো না। তাইলে আমি কেন শুধু শুধু সরকারকে দোষ দিই? কেন আমি নিজে কি কতটুকু আমার দেশের জন্য করি, আমার নিজে কতটুকু ভালোবেসে আমি দেশটাকে ঠিক রাখি? আজকে যারা বসে রয়েছে আমাদের সামনে, ওরাই পারবে, কারণ ওরাই কিন্তু অনেক বেশি সজাগ আমাদের চেয়ে। কারণ ওরা কিন্তু একদম গ্রিন, সবুজ, ওদের ব্রেন কিন্তু একেবারে সবুজ। এবং ওরা যখনই বুঝবে, ওরা যখনই এটা নিয়ে কেয়ার করবে, তখনই কিন্তু সামনে আমাদের অবস্থা বেটার হবে। প্রাণ চাঞ্চল্যে ভরা শিক্ষার্থীদের করোনা পরবর্তীকালে আবারও প্রকৃতির কাছে নিয়ে যেতে নানা পরামর্শ দেন পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু। করোনা কিন্তু একটা জিনিস আমাদের ভীষণ একটা নাড়া দিয়ে দিয়েছে, যে কেন আমাদের এই পরিবেশ প্রকৃতি নিয়ে ভাবতে হবে এবং এটা না ঠিক রাখলে আমাদের কত ক্ষতি হতে পারে সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীকে। এটাকে আমরা বলি রিভেঞ্জ, মানে নেচারের রিভেঞ্জ। কোভিড-19 এর পরে কিন্তু এই কথাটা এসছে যে আমাদের নেচার বেসড সলিউশন নিতে হবে। এখন এটাও যদি কথায় থেকে যায়, কাজে না হয়, তাহলে কিন্তু লাভ নেই। তো আমরা আসলে নানা উপলব্ধি হয় আমাদের নানা জিনিস দিয়ে, নানা ঘটনা দিয়ে। এখন এই উপলব্ধিটা আমরা যদি ধরে রেখে কাজ করি, তাহলে কিন্তু একটা বেটার ওয়ার্ল্ড হবে এবং বাংলাদেশ ভালো থাকবে। এর আগে শিশুদের করোনা পরিস্থিতিতে দেশের পরিবেশের সার্বিক অবস্থা নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। শৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদে নিচ্ছে অশোক লীলা নিফা ডটস বিরতি। আর বিরতির পর্যায়ে থাকছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বছরে মাত্র $750 ট্যাক্স দিয়েছেন। 15 বছরের মধ্যে 10 বছরই দেননি আয়কর। বাবা স্ট্যাচু আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে একটি স্মারক গ্রন্থ ও একটি কবিতার বইয়ের মোড়ক উন্মোচন করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে কবি ও ছড়াকার আসলাম সানি সম্পাদিত শেখ হাসিনাকে নিয়ে রচিত কবিতার বই নন্দিত নেত্রী শেখ হাসিনা গর্বিত বাংলাদেশ নামের বইটির মোড়ক উন্মোচন করেন তিনি। পরে জয়িতা প্রকাশনী থেকে প্রকাশিত চৌধুরী নাফিস সরাফাত সম্পাদিত পিতা থেকে কন্যা, স্বাধীনতা থেকে অর্থনৈতিক মুক্তি নামক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। তথ্যমন্ত্রী বলেন, এই ধরনের উদ্যোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানার ক্ষেত্রকে আরো প্রসারিত করবে। শেখ হাসিনার কারণে বাংলাদেশ গর্বিত, আর শেখ হাসিনার কারণে যেই বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা, জননেত্রী শেখ হাসিনার কারণে আজকে আমরা অর্থনৈতিক মুক্তির পথে অদম্য গতিতে এগিয়ে চলছি। আমরা আগে বলতাম ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ রচনা করব, ক্ষুধাকে আমরা ইতিমধ্যে জয় করেছি। বাংলাদেশ এখন খাদ্য উদ্বৃত্তের দেশ। এবারে দেখবেন নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। নির্বাচনের আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ফাঁকির তথ্য প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, গেল 15 বছরের মধ্যে 10 বছরই কোনো আয়কর জমা দেননি ট্রাম্প। 2016 ও 2017 সালে কর পরিশোধ করেছেন মাত্র $750। 2018 সালে $435 মিলিয়ন বার্ষিক আয় থাকলেও কর ফাঁকি দেওয়ার জন্য $47 মিলিয়ন বেশি লোকসান দেখিয়েছেন। তবে নিউ ইয়র্ক টাইমসের এই প্রতিবেদনকে ভুয়া আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, প্রতি বছরই সময় মতো তিনি কর পরিশোধ করেছেন। অডিট শেষে ট্যাক্স রিটার্নের নথিপত্র হাতে এলেই সবকিছু স্পষ্ট হবে বলে দাবি তার। ডোনাল্ড ট্রাম্প এবং তার কোম্পানির 2 দশকের কর সংক্রান্ত নথি নিউ ইয়র্ক টাইমসে আছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ।
সমুদ্রে তিমি ও ডলফিন প্রজাতির প্রাণীর অবাধ বিচরণ নিশ্চিত করতে রোবোটিক এক জাহাজ উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। সমুদ্রের পরিবেশ ও বিভিন্ন প্রজাতির প্রাণীর গতিবিধিও পর্যবেক্ষণ করবে এই জাহাজ। সৌরচালিত এই ভাসমান জাহাজে পানির নিচে পর্যবেক্ষণে সক্ষম এক ধরনের হাইড্রোফোন ব্যবহার হয়েছে, যার মাধ্যমে বছরব্যাপী সমুদ্রের বিস্তৃত অঞ্চলের ডেটা সংগ্রহ করবেন বিজ্ঞানীরা। উদ্ভাবকরা জানান, সমুদ্রে ভাসমান প্লাস্টিক ছড়িয়ে থাকলেও অনেক আবর্জনাই খালি চোখে দেখা যায় না। জাহাজটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে এসব বর্জ্যের নমুনা সংগ্রহ করার পাশাপাশি সমুদ্রের তাপমাত্রা, লবণাক্ততা, গভীরতা এবং তরঙ্গের উচ্চতাও পরিমাপ করবে। এবারে অর্থনীতি সংবাদ। কোভিড-19 পরিস্থিতিতে এসডিজি ভলান্টারি ন্যাশনাল রিভিউ VNR এর অনেক বেশি প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। এদের সব পক্ষকে অন্তর্ভুক্ত করতে পারলে আরো ভালো ফল পাওয়া যাবে বলে মনে করেন তারা। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আয়োজনে 5 বছরের VNR থেকে আমরা কি অর্জন করেছি শীর্ষক ওয়েবিনারে এসব কথা বলা হয়। ওয়েবিনারের সঞ্চালক ছিলেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আলোচনায় অংশ নেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক মুস্তাফিজুর রহমান সহ অন্যরা। বর্তমান পরিস্থিতিতে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বিশেষ মনোযোগ দেওয়ার তাগিদ দেন বক্তারা। এ পর্যায়ে চট্টগ্রাম সংবাদ। আলোচনা সভা, দোয়া মাহফিল এবং কেক কাটা সহ নানা কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উদযাপন করেছে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠন। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন এবং প্রেস ক্লাবে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক নেতারা বক্তব্য দেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ এমপি, সাধারণ সম্পাদক মফিজুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। এছাড়া চট্টগ্রাম মহানগর এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা সহ পৃথক আলোচনা সভার আয়োজন করে। এতে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতারা বক্তব্য দেন। এবারে পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। গাইবান্ধায় কমিউনিটি পুষ্টি স্কলারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। সিআইপি ও ইউকে এইডের অর্থায়নে ডিডি বায়ো প্রকল্পের মাধ্যমে নারী, 5 বছরের নিচের শিশু এবং কিশোরীদের পুষ্টি সচেতনতায় কমিউনিটি পুষ্টি স্কলারদের প্রশিক্ষণ কর্মশালা হয়। জিইউকে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল মতিন প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো অংশ নেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর জাহাঙ্গীর আলম, সিআইপির উন্নয়ন ও কৃষি বিষয়ক বিশেষজ্ঞ মনোয়ার হোসেন, বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র জিইউকে ডিডি বায়ো প্রকল্পটির মাধ্যমে গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে 11,600 পরিবারের অর্থনৈতিক ও পুষ্টি উন্নয়নে কাজ করছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। তিস্তার ভাঙনে অস্তিত্ব সংকটে পড়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর ইউনিয়নের কাশিম বাজার এলাকা। অব্যাহত ভাঙনে বসত বাড়ি, গ্রামীণ স্থাপনা এবং আবাদি জমি নদী গর্ভে চলে যাচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ভাঙন রোধে উদ্যোগ নেয়নি স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। করোনা মহামারীর মধ্যেও আগস্টে চীনের প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলোর মুনাফা হয়েছে প্রায় $9,000 কোটি। দেশটির ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স জানিয়েছে, 1 বছর আগের তুলনায় 19.1% মুনাফা বেড়েছে। তবে সব মিলিয়ে মাসটিতে জুলাই থেকে প্রবৃদ্ধি সংকুচিত হয়েছে 0.5%। বছরের প্রথম 8 মাসে চীনের প্রধান শিল্প প্রতিষ্ঠানের মুনাফায় 4.4% পতন হয়। তবে রাষ্ট্র নিয়ন্ত্রিত শিল্প প্রতিষ্ঠানের মুনাফা আগের বছরের তুলনায় 17% কমেছে। আবারও নিচ্ছে অশোক লীলা নিফাত অটোস বিরতি, আর ফিরে এসে যা থাকছে। এমসি কলেজে ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাইফুর সহ 3 জনের প্রত্যেকের 5 দিনের রিমান্ড, সিলেট ও সুনামগঞ্জে বিক্ষোভ। বাবা
আগে লাইফ বয়, তারপর আদর। দেখো এখানে ভাইরাস থাকতে পারে যা যেতে পারে আমার কাছ থেকে তোমার কাছে, তারপর অসুখ। তো আগে ভাইরাসকে স্ট্যাচু করে দিই। লাইফ বয় সাবান দেয় কোভিড-19 করোনা ভাইরাস থেকে 99.9% অধিক কার্যকর সুরক্ষা। New Pond's Insta Bright Tone Up Milk Cream. New Pond's Tone Up Milk Cream instantly brightens skin even without makeup. বাবা, বিদ্যুৎ গ্যাস পানি বিলগুলো দাও তো। কেন? আমি নাকি বাসায় কোনো কাজই করি না, বিকাশ অ্যাকাউন্ট খুলেছি, এক্ষুনি সব বিল দিয়ে দেবো। ও আচ্ছা, ভেবেছিস আমি জানি না। মানে বিল বিকাশ করলে তো 100% ক্যাশব্যাক। এখন বিকাশ দিয়ে পে বিল করলেই 100% ক্যাশব্যাক। প্রতি ঘন্টায় প্রথম 5 জন, পরের ঘন্টায় ইন্টারনেট বিলটা তুই বিকাশ করিস। এয়ারপোর্টের একেবারে কাছে মেট্রো রেল